আলিয়া, তুমি কি করছোটা কি? তোমার মাথাটা কি সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে? এইভাবে সকলের সামনে দাঁড়িয়ে তুমি নিজের মাকে অপমান করছো। নিজের মা? ও আমার নিজের মা নয়, ও আমার সৎ মা। হলোই বা সৎ মা, তা বলে তুমি ওকে এভাবে অসম্মান করতে পারো না। ছোট থেকে মানুষ করেছে তোমাকে, ওর সাথে এভাবে কথা বলতে তুমি পারো না আলিয়া। আজ আমাকে বলতে দাও আন্টি, না বলে বলেই তো এত দূরে এসছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার নিজের মা মারা যায়, আর তারপর আমার ড্যাড আমাকে দেখাশোনা করার জন্য ওকে বিয়ে করে, যাতে আমি আমার মায়ের অভাবটা বুঝতে না পারি। কিন্তু ও কোনোদিন আমার মা হয়ে উঠতেই পারেনি। ও আমার কাছে একজন দেখাশোনা করার লোক মাত্র, মানে যাকে বলে গভর্নেন্স। আলিয়া, আমি কি তোর জন্য কোনোদিন কিচ্ছু করিনি? করেছো তো, আমার বিরুদ্ধে ড্যাডকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছো। কেন? সত্যি কথাগুলো খুব গায়ে লাগছে, তাই না? ওকে সান্ত্বনা দিও না আন্টি, ও খুব বুদ্ধিমতী। নিজের কাজ গুছিয়ে নেওয়ার জন্য আর আমার গার্জেন হওয়ার জন্য আমাকে সব কিছুতে বাধা দিত। ড্যাডের কাছে আমার নামে নালিশ করতো, যাতে আমার আর আমার ড্যাডের সম্পর্কটা নষ্ট করে দিতে পারে। শি ইজ আ শাট আপ। ছি ছি আলিয়া, তোমার মতন একজন শিক্ষিত মেয়ের কাছ থেকে এই ভাষায় কথা আশা করিনি আমি। আজকে এই যে তোমার দু পায়ের উপর দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো, সেটা বলতে পারছো কারণ এই মানুষটা ছিল তোমার জীবনে। সুদীপা যদি সত্যি তোমাকে ওর সৎ মেয়ে ভাবতো আলিয়া, তাহলে আজ বোধহয় এইভাবে এখানে পড়ে থাকতো না। আমি যা বলছি বুঝেই বলছি আন্টি, ও যা করেছে নিজের জন্য করেছে, আমার জন্য নয়। এত বড় কথাটা বলতে পারলি আলিয়া? তোর জন্য কোনোদিনও ভাবিনি। না, নেভার। আসলে তুমি একজন ঠগ, যে আমার ড্যাডের পয়সা দেখে ড্যাডকে বোকা বানিয়ে বিয়ে করেছো। ইউ আর এ চিটার। রোমা, এবছর পুজোতে লোকাল ক্লাবগুলোকে কত করে ডোনেশন দেবে ঠিক করলে? এখনো তো কিছু ঠিক করিনি ভাস্করদা, তবে যেটাই ফাইনাল করব তোমার সাথে ডিসিশন নিয়ে করব। ফেলে রেখো না রোমা, তাড়াতাড়ি সেরে ফেলো। এই লোকাল ক্লাবগুলো আমাদের সেনাবাহিনীর মতন, ওদের আমাদের হাতে রাখতে হবে। ইউ আর রাইট, ওদের চটানো যাবে না। এবছর বসিরহাটটা আমাদের একটু ভালো করে নজর দিতে হবে। প্রত্যেক বছর ইলেকশনের ঠিক আগে আগে শেষ মুহূর্তে অপোনেন্ট পার্টিরা বাজিমাত করে বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি ভাস্করদা, আমি অলরেডি স্ট্র্যাটেজি ঠিক করেও নিয়েছি। রবি সেনকে এবার আমি বসিরহাটের প্রার্থী করেছি। হি ইজ এ ইয়াং ট্যালেন্টেড গাই, আর লোকাল মার্কেটেও যথেষ্ট নামডাক আছে। তোমার সিট এবার ওখানে পাকা। তবে একটা বিষয় থেকে আমি কিছুতেই চিন্তামুক্ত হতে পারছি না। মলয়দা তো? হ্যাঁ রোমা, মলয় যদি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যায় তাহলে তো বিষ বাও জলে গিয়ে পড়বো। আর ছেড়ে চলে যায় কি বলছি, হাসপাতালে যা মূর্তি দেখলাম ওর। আমাদের বঙ্গসেবা পার্টির ফেস কিন্তু মলয়দা নয়, তুমি। তাই তোমার মতো আমি অতটাও ওয়ারিড নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে মলয়দার পুরো কাস্তের ওপরেও আমাদের পুরোপুরি ডিপেন্ড করে থাকলে চলবে না। উই হ্যাভ টু থিঙ্ক ফর সাম আদার অল্টারনেটিভ। আমাদের ইনভেস্টার জোগাড় করতে হবে। আমিও সেরকমই ভাবছি রোমা। বেশ কয়েকদিন ধরে আমার মাথায় একজন ঘোরাফেরা করছে। কে? আমার এক বন্ধু আছে রোমা, আদিনাথ সেন, কলকাতার বড় বিজনেসম্যান। ওদের কোম্পানি সেন ক্রিয়েশন কলকাতার অন্যতম বড় ফ্যাশন কোম্পানি। আমাদের কোলাবোরেশন নিয়ে একবার কথাও হয়েছে। বিউটিফুল। কি মনে হলো, ইন্টারেস্টেড? খুবই। বাহ, তাহলে তার চিন্তার কোনো বিষয় রইল না। ইউ অলরেডি ডান ইট ভাস্করদা। বঙ্গসেবা পার্টি কাউকে তেল মেরে চলে না।
সে পুরকায়স্থই হোক বা মলয় সেনগুপ্তা। মা ভাবা তো দূরের কথা, স্বার্থপর মহিলাটাকে দেখলেই আমার গা জ্বলে যায়। মনে হয় আলিয়া, হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? কি সব বলে যাচ্ছ তখন থেকে? না নীলাদ্রি, আমি একদম ঠিক বলছি। আর তোমরা কি আমার থেকে ওর ব্যাপারে বেশি জানো? একদম ঠিক বলেছ আলিয়া, ওনার সম্পর্কে আমরা তোমার চেয়ে বেশি জানি না। আমি মানছি উনি তোমার মা নন, উনি শুধুমাত্র তোমাকে পালন করেছিলেন। কিন্তু তুমি জানো আলিয়া, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার পালিতা মায়ের কাছে বড় হয়েছিলেন। মা যশোদা জন্ম দেওয়ার চেয়ে সন্তান পালনের মহিমা কোনো অংশে কম হয় না আলিয়া, বরং অনেক অনেক বেশি হয়। আজও আমাদের দেশে অজানা অচেনা অলিগলিতে আস্থা করে সদ্যজাত সন্তানদের খুঁজে পাওয়া যায়, যাদের হয়তো নানান চাপে পড়ে তাদের মা বাবারা ফেলে দিয়ে যেতে বাধ্য হন। সেই সব অভাগা সন্তানদের তোমার মায়ের মতো, আমার মায়ের মতো মানুষেরা যদি বুকে টেনে না নিত, তাহলে আমাদের কি হতো বলতে পারো? আমার তো ওরকম খারাপ অবস্থা ছিল না, তাহলে আমি ওইসব নিয়ে কেন ভাবতে যাব? ঠিক, তোমার ছিল না, কিন্তু আমার ছিল। আমাকে আমার জন্মদাত্রী মা ঠিক এইভাবে একদিন রাতের অন্ধকারে আমাকে ফেলে যেতে হয়তো বাধ্য হয়েছিলেন। আর তখন আমার পালিতা মা আমাকে বুকে টেনে নিয়ে নতুন জীবন দান করেছিলেন। ফলে আমার সামনে দাঁড়িয়ে তুমি পালিতা মাকে যদি অপমান করো, সেটা দেখে আমি তো চুপ করে থাকবো না আলিয়া। কোথাও না কোথাও আমি নিজের পাপের শাস্তি পাচ্ছি ফিরকি। আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি ফিরকি, কিন্তু তুমি তো জোর করে তোমার ইমোশনটা আমার উপর চাপিয়ে দিতে পারো না। না, আমি পারি না, আর সেটা আমি করার চেষ্টাও করছি না। তুমি একজন মাকে হারিয়ে আরেকজন মাকে খুঁজে পেয়েছো, যিনি নিজের অন্তর দিয়ে তোমাকে ভালোবেসেছেন। তার মানে তুমি কি বলতে চাইছো? রক্তের সম্পর্কের কি কোনো দাম নেই? নিশ্চয়ই আছে আলিয়া, কিন্তু রক্ত কখনোই সম্পর্ক নির্ধারণের একমাত্র শর্ত হতে পারে না। এসব বড় বড় কথা বলে লাভ নেই ফিরকি। একটা কথা আমাকে বলো, যদি অতই ভালোবাসা থাকবে, তাহলে তোমার আসল মা তোমাকে ফেলে চলে গেছিল কেন? আমি জানি না, কোনোদিনও যদি আমার আসল মায়ের সাথে আমার দেখা হয়, আমি ওনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করব কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি আমাকে ফেলে যেতে বাধ্য হয়েছিলেন। তাকে খুঁজে পেলে আমিও যে এগুলোই বলতে চাই। তুমি আমাকে একটা কথা বলো তো আলিয়া, তুমি তো নিজেও জানো ছোট থেকে তুমি কতটা জেদি আর অহংকারী ছিলে। উনি যদি সেই সময় তোমাকে শাসন না করতেন, তোমাকে যদি সঠিক শিক্ষা না দিতেন, সত্যি করে বলো তো আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, পারতে তো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে। মলয় আঙ্কেল সারাক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থেকেছেন। হ্যাঁ, এটা ঠিক যে উনি তোমার প্রতি নিজের সমস্ত কর্তব্য পালন করেছেন, তোমাকে ভালোবাসা দিয়েছেন, তোমার যা যা আবদার সব মিটিয়েছেন, কিন্তু সেটা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে। আর অন্যদিকে আন্টি, তিনি তোমাকে বুকে জড়িয়ে মানুষ করেছে আলিয়া। এতগুলো বছর পরে এসে আজ যদি তুমি বলো উনি তোমার মা হওয়ার অভিনয় করেছেন, এর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না আলিয়া। আরে তোমার এত কথা বলার কি আছে? ও তো বলছে তোমার নিজের মা নাকি ও? এসেছেন একেবারে জ্ঞানদাত্রী, সব ব্যাপারে কথা বলে। সব না জানলেও কিছু সত্য অন্তত জানি ঠাম্মি। আজ আমার নয়, গুরুজন হিসেবে তোমারই তো উচিত ছিল আলিয়াকে সবটা বুঝিয়ে বলা। বড় বড় কথা বলার জন্য উনি একবারে মুখিয়ে আছেন, উনি সব কিছু জানেন, সব জানতা। পরম বক 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 করে যাচ্ছে একেবারে। সব বিষয়ে ফিরকি নাক গলানো তো। এই নাক যদি একদিন আমি ওর মাটিতে না ঘষিয়েছি, তাহলে আমার নামও আলিয়া নয়।
আমি জানি না তোমাকে কি বলে। তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি আমার নিজের মাকে দেখে বুঝতে পারি অন্যর রক্তকে নিজের প্রাণের অধিক ভালোবাসা কতটা কঠিন। আমি যবে থেকে আলিয়াকে কোলে নিয়েছি তবে থেকেই চেয়েছি ও শুধু আমাকে মা বলে ডাকুক, কিন্তু কোনোদিনই তো। তুমি কষ্ট পেও না। যে আমাকে গর্ভে ধারণ করেনি তাকে আমি সবার প্রথমে মা বলে ডেকেছি। যখন মা শব্দের গুরুত্ব বুঝতাম না তখন আমি মিষ্টি মা বলে ডেকেছি, কিন্তু আজ আমি সবটা বুঝি। তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি। আজ থেকে আমি কি তোমাকে ভালো মা বলে ডাকতে পারি? কে? শুধু তুমি একা নয় ফিরকি, আজ থেকে আন্টিকে আমিও ভালো মা বলে ডাকবো। নীলাদ্রিকে নিয়েও শান্তি হয়নি তাই না? এবার তুমি আমার মাকেও নিজের করতে চাইছো। আমি এটা কিছুতেই হতে দেব না। আমি তো চুপ। আলিয়া, তোমার মুখে আমি আর একটাও কথা শুনতে চাই না। পৃথিবীতে সব কিছুর একটা সীমা থাকে, আর সমস্ত সীমা তুমি পেরিয়ে গেছো আলিয়া। তোমার ব্যবহারে আমি ভীষণ ভীষণ বিরক্ত, আর সেই জন্য আমি চাই না যে তুমি এক মুহূর্ত এই বাড়িতে থাকো। আর এই রে, এইরকম হলে তো এই বাড়ি থেকে সত্যিই আমাকে বেরিয়ে যেতে হবে। আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। আবার কি কথা বললে বৌমা? এটা একটা কথার মতো কথা হলো? আলিয়া তো নিজে নিজে আসেনি, ওকে তো আমার দাদু ভাই ফিরকি ওরাই বাড়িতে নিয়ে এসেছে। ওকে যদি তুমি এখন চলে যেতে বলো তাহলে তো বড় খোকা ভীষণ রেগে যাবে। আপনার বড় খোকার সঙ্গে নয় আমি কথা বলে নেব মা, কিন্তু মাফ করবেন, যে ব্যবহার আলিয়া আমার সামনে দাঁড়িয়ে ওর মায়ের সঙ্গে করেছে সেটা আমি মেনে নেব না। আই এম সরি আন্টি, আসলে আমি একটু ডিস্টার্ব ছিলাম তাই জন্য মায়ের সাথে ওরকম ব্যবহার করে ফেলেছি। তোমরা প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাদের সাথে এই বাড়িতেই সবার সাথে থাকতে চাই, প্লিজ আন্টি। মা 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 আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সব অপরাধে ক্ষমা চাইলেই ক্ষমা পাওয়া যায় না আলিয়া। পৃথিবীর সমস্ত দাগ এত সহজে মোছা যায় না। হ্যাঁ, সুদীপা তোমার মা, তোমায় ক্ষমা করে দিতেই পারে, কিন্তু আমার পক্ষে তোমাকে ক্ষমা করা সম্ভব নয়। ঈশ্বরের অশেষ কৃপা যে তোমার জায়গায় ফিরকি আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। তোমার পা যদি এ বাড়ির বউ হিসেবে পড়তো তাহলে তার চাইতে বড় দুর্ভাগ্য আমাদের বোধহয় আর কিছু হতো না। এত বড় কথা বললে তুমি? ওদের ওপর তোমার খুব ভরসা, খুব অহংকার, তাই না? ঠিক আছে, আমিও প্রতিজ্ঞা করছি ওদের দুজনকে আলাদা করে তোমার অহংকার ভেঙে গুড়িয়ে দেব। সেদিন তুমি বুঝবে দুর্ভাগ্যের আসল চেহারা কেমন হয়। আদির ব্যবসা এখন তার ছেলে কর্ণই সামলায়। বাহ, এ তো দারুণ ব্যাপার ভাস্করদা। আর কাল তো একটা খুব ভালো দিন, তাহলে কালই ওদের ইনভাইট করে আমরা সবাই সামনাসামনি কথা বলে নিই।
কেন, কাল কি আছে? দাদা আসবো? হ্যাঁ আসুন। নমস্কার দাদা। নমস্কার। দাদা আমাদের সবাই জানতে চাইছে আপনি কাল কখন অফিসে আসবেন। কাল যেরকম সময় আসি সেরকমই আসবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা কালকের দিনটা নিয়ে কেন পড়েছো বলো তো? মানে কি আছে কাল? কোনোদিন তো জানতে চাও না কখন আসবো। ভাস্করদা, আমি মানছি তোমার কাজের যথেষ্ট চাপ রয়েছে, আর তার মধ্যে তোমার মন মেজাজও ভালো নেই, ইউ আর ভেরি আপসেট। কিন্তু তাই বলে কালকের দিনটা তুমি ভুলে গেলে? কাল তো তোমার জন্মদিন ভাস্করদা। এই না না না, একদম না, একদম না। এই বুড়ো বয়সে আবার জন্মদিন কিসের রোমা? একে মন মেজাজ ভালো নেই, বাড়িরই অবস্থা, তার মধ্যে শোনো, আমি যেন কাউকে কোনো হুল্লোড় করতে না দেখি। কিন্তু দাদা কাল সবাই আপনার জন্য অপেক্ষা করবে। দেখো ভাস্করদা, আমি জানি যে তোমার মন মেজাজ একদম ভালো নেই, ইউ নট অ্যাট অল হ্যাপি ফ্রম ইনসাইড, কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও যদি তুমি তোমার জন্মদিনটা হাসি খুশিভাবে না পালন করো না, তাহলে কিন্তু তোমার দিকে 4টে বাজে আঙ্গুল উঠবে। আমি সেটা চাই না ভাস্করদা। দেখো, প্রত্যেকে ভাববে যে এই বাড়ির সমস্যাটা যেটা তুমি হাসি মুখে অ্যাকচুয়ালি মেনে নিয়েছো, সেটা তুমি মানতে পারো নি, তুমি প্রিটেন্ড করছো। আর তখন তোমাকে নিয়ে আরও 4টে লোকে বাজে কথা বলবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তাই প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কথাটা তুমি ভুল বলনি রোমা। ঠিক আছে, কাল সকালে আমি একবার আসবো, তখন যা করার করবো। ওকে দাদা। কি ব্যাপার ভাস্করদা, আবার কি ভাবছো? ভাবছি কাল একবার কর্ণকে বাড়িতেই ডেকে নিই। সে তো আবার নীলাদ্রির বন্ধু, ছোটবেলায় একই স্কুলে পড়তো। তারপর তো নীলাদ্রিকে বিদেশে পাঠিয়ে দিলাম। অবশ্য এখন বাড়ির যে অবস্থা, তাতে বাড়ির ব্যাপারটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, সবটা আমি সামলে নেব। মিষ্টিমা, আমি কি কিছু ভুল বললাম? না তো, একদমই না। তোর মতন সোজা কথা মুখের উপর কটা লোক বলতে পারে বল দেখি? আমি তোকে আশীর্বাদ করছি, সারা জীবন তোর শির দ্বারা যেন এরকমই শক্ত থাকে। ও দিদি, তুমি কালকে কি রান্না করবে আমাকে আগে থেকে বলে রেখো, আমি তাহলে সকাল সকাল সব জোগাড় করে রাখবো। আচ্ছা ঠিক আছে। কেন গো মিষ্টিমা, কাল কি কিছু আছে? কি হলো মধুজা, তুমি হাসছো কেন? আরে বাবা, কালকে বাবার বার্থডে। মা, তাই? এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু তোমাদের বাবা বার্থডে ওরকম ভাবে সেলিব্রেট করেন না। ওই বাইরে লোকজনদের সঙ্গে দেখা টাকা করেন, দান করেন, ব্যাস ওইটুকুই। দিদি সকাল থেকে উপোস করে দাদার নামে পুজো দেন আর ভালো ভালো রান্না করেন। ফিরকি, একটু শোনো। আমাকে বাঁচাও ফিরকি। তুমি বেশি বাড়াবাড়ি করো না, এখানে চুপটি করে দাঁড়াও। আমি বলছিলাম কি, তাহলে কালকে বাবার জন্মদিন আমরা সেলিব্রেট করব না? আরে কি করে করবি বল? দেখ, যখন আমাদের এত টাকা পয়সা ছিল না, তোদের বাবার এত নাম ছিল না, তখন আমরা খুব মজা করতাম, সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতাম। কি রে, মনে আছে? কি হুল্লোড় হতো, তাই না? কিন্তু এখন তো ভাস্করের পরিবারের জন্য কোনো সময় নেই, ইনফ্যাক্ট ওর নিজের জন্যই কোনো সময় নেই। বার্থডেটা ভাস্করের মনেও থাকে না। কি করবে সেলিব্রেটও? হ্যাঁ, আর কে করবে সেলিব্রেশন? কেন আমরা করব, আমরা সকলে মিলে করব। ইয়েস মা, ড্যাডের বার্থডে এবার আমরা ধুমধাম করে সেলিব্রেট করব। একদমই তাই, ফিরকি একদম ঠিক বলেছে। হ্যাঁ, এটা কিন্তু দারুণ হবে। আচ্ছা ঠিক আছে, দারুণ হবে, খুব ভালো প্ল্যান, কিন্তু প্ল্যানটা যাকে নিয়ে, মানে যার বার্থডে, তাকে তো থাকতে হবে বাড়িতে। এবার সে না থাকলে কি করে করবি বল? বাবা, কি নিয়ে এত আলোচনা হচ্ছে তোমাদের? পুরো তো গোল টেবিল বৈঠক বসেছে দেখছি। মে আই জয়েন? অফকোর্স।
তোমাকেই তো এতক্ষণ খুঁজছিলাম রোমা ডালি। হোয়াট? সরি 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 মাসি, আমি আর ফিরকি ডিসাইড করেছি এবার ড্যাডের জন্মদিনটা আমরা বড় করে এই বাড়িতে সেলিব্রেট করব, বাট তোমার একটু হেল্প চাই, করবে? আরে এ তো মেঘ না চাইতেই জল। আমার কাজটা এতটা সহজ হয়ে যাবে আমি তো ভাবিনি। এরা তো অলরেডি ভাস্করদার বার্থডে নিয়ে প্ল্যান করছে। এটাই সুযোগ, কর্ণকেও বাড়িতেই আমি ইনভাইট করব। কি হেল্প লাগবে বলো? সেরকম কিছু না, ড্যাডকে সময় মতো বাড়িতে নিয়ে আসার দায়িত্ব তোমার, এইটুকু করে দাও প্লিজ। ওকে, ডান। আচ্ছা দি ভাই, বলছিলাম তাহলে তো প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো কি কি করবো একটু বল আমাকে খুলে। আরে আমি বলছি এই দেখো, প্রথমত বাবাকে কিন্তু কেউ কিছু বলবে না, এটা একটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে ফিরকি আর আমি সারাদিনটা সাজিয়ে নেবো। আঙ্কেলের জন্মদিন পালন করে তুমি ওনার ফেভারিট হওয়ার চেষ্টা করতে চাইছো তো ফিরকি? আমি থাকতে তোমার এই স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেব না। কালকের দিনটা তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে।